আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কুলিয়াঙে ধস, ফের বন্ধ শিলচর গুয়াহাটি রাস্তা। শিলচর পুরসভার মাশুল বৃদ্ধির প্রতিবাদে সোমবার ধর্ণা, দোকান বন্ধ রেখে প্রতিবাদী কর্মসূচি ব্যবসায়ীদের। বাজেটে বিহারকে গুরুত্ব, শিলচরকে নয়। হিমন্ত, নীতিশ এবং পীযূষের কুশপুতুল পোড়ালো যুব কংগ্রেস। 15 আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের পদ পূরণ হবে, বললেন শিক্ষামন্ত্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 6 নম্বর জাতীয় সড়কের কুলিয়াঙে ভূমিধসের ঘটনায় ওই রোড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন। বুধবার রাতের মুষলধারের বৃষ্টিপাতে মেঘালয়ের কুলিয়াঙে ধস নামে। সড়কটি বর্তমানে সংস্কার করছে মেঘালয়ের পূর্ত বিভাগ। সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে পাহাড়ি রাজ্যের জেলা প্রশাসন। অর্থাৎ শিলচর থেকে গুয়াহাটি অবধি যানবাহন চলাচল ফের একবার বন্ধ হয়ে গেল। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের আহ্বানে আগামী সোমবার শিলচর পুরসভার সামনে ধর্ণা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন শহরের ব্যবসায়ী সমাজ। জলের কর এবং ট্রেড লাইসেন্সের ফি ব্যাপক বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর 1টা অবধি দোকানপাট বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। তারা শিলচর পুরসভার নির্বাচিত বোর্ড গঠন না হওয়া অবধি যে কোনো ধরনের মাশুল বৃদ্ধি না করার দাবি জানান। আন্দোলনে সামিল হবে স্বর্ণশিল্পী সংস্থা, সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, ফাটকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, গোলদিঘি মল মেম্বার অ্যাসোসিয়েশন, স্টেশনারি গ্রোসারি রিটেলার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে বিস্তারিত জানান ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধি নন্দদুলাল সাহা এবং মনোজ পাল। আপনারা জানেন শিলচর শহরে 2022 ইংরেজি হইতে কোনো শিলচর পৌরসভার কোনো ভোট নেই। শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশন ডিব্রুগড়ের সাথে হবে বলে এবং কর্পোরেশন হিসাবে ইলেকশন হবে বলে মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু ডিব্রুগড় হয়ে গেছে, শিলচর এখনও হয়নি। যার ফলে আমরা যে পৌরসভাটা পাওয়ার কথা ছিল বিভিন্ন ফান্ড, সেগুলো আসছে না। তার মধ্যে কী করছে শিলচর পৌরসভার আধিকারিক, উনি কী করছেন, ট্রেড লাইসেন্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছেন। জলের ট্যাক্স, যেটা জলকর যেটা ছিল 125 টাকা, সেটা 300 টাকা করেছেন। এবং যে জলের যে কোয়ালিটি একদম খুবই দুর্দশা। আপনারা দেখতে পাবেন এক বোতল জল নিলে দেখবেন কতটুকু সেডিমেন্ট আছে। তাই আমরা কী করেছি, শিলচর শহরের সব নাগরিক মিলে আমরা একটা মঞ্চ তৈরি করেছি। সেই মঞ্চ হইতে আমরা একটা মিউনিসিপ্যালিটি পৌরসভায় একটা ধর্ণা দেব। সেই ধর্ণাতে শিলচরের নাগরিকরা যাতে সবাই সামিল হন আমরা আহ্বান রাখছি। এইভাবে যদি বেড়ে যায়, দেখুন আজকে গোলদিঘি মলের কী অবস্থা, মেনটেন্যান্স চার্জ বেড়ে দিয়েছে, যার ফলে ওরা ব্যবসা করতে পারছে না এবং পরিষেবা ঠিকমতো দিতে পারছে না। ব্যবসায়ীগণ বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আজকে ট্রেড লাইসেন্স যদি আপনি নিতে চান তাহলে দেখবেন আপনাকে আন্ডারটেকিং দিয়ে ট্রেড লাইসেন্স নিতে হয়। আবার বাড়তে পারে ট্রেড লাইসেন্স। যে ট্রেড লাইসেন্স ছিল 500 টাকা, সেটা করেছে 1000, যেটা 2000 ছিল এটা করেছে 2500, এবার আরও বাড়াবে। তাই আমরা জনগণের কাছে অ্যাপিল রাখছি, আপনারা আসুন। পৌরসভা উনি সেই যেটা ট্যাক্স বৃদ্ধি এবং জলের খরচটা তিনি করতে পারে না, যেহেতু পৌরসভার ভোট নেই। তাই অবিলম্বে এটা প্রত্যাহার করার জন্য আমরা আধিকারিকের কাছে আবেদন জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা ধর্ণা জানাবো। তাই এই ধর্ণাতে আপনারা সামিল হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে স্টেশনারি অ্যান্ড গ্রোসারি অ্যাসোসিয়েশন এবং আমাদের কাছাড় ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আপামর শিলচরের যারা ব্যবসায়ী আছে এবং যারা বাসিন্দা আছেন তাদের কাছে আমাদের আবেদন রইল, আগামী 29শে জুলাই সকাল 11:30 থেকে 1:30 অবধি আমরা পৌরসভার সম্মুখে আমরা ধর্ণা দেব। আমাদের ধর্ণার মূল কারণ হচ্ছে, আমরা দেখেছি যে শিলচর পৌরসভাকে অনেক দিন ধরে ওরা আমাদের সরকার বলেছিল যে এখানে কর্পোরেশন হবে। এই কর্পোরেশনের ধুলো দিয়ে আমাদের
আমাদের সঙ্গে যেটা ডিব্রুগড়ে যেটা কর্পোরেশন করার কথা ছিল সেটা হয়ে গেছে, অথচ আমাদের শিলচর দীর্ঘ 4 বছর ধরে আমাদের এখানে কোনো পৌরসভাই নেই, মানে নির্বাচিত। ওরা অ্যাডহক ভিত্তি থেকে ওরা পৌর দিয়ে কাজ চালাচ্ছে, আর এক্সিকিউটিভ অফিসাররা যেমন যখন যা খুশি রেট একটা নির্দিষ্ট করে দিচ্ছে। দেখুন আপনারা, যেটা 125 টাকা জল করছিল সেটা হয়ে গেছে 300 টাকা, যেটা আপনারা লক্ষ্য করে থাকবেন, আগরতলা বলুন, ব্যাঙ্গালোর বলুন, আর কলকাতায়ও জলের কর, মাসিক কর 100 টাকার কম। আমাদের শিলচরে সেটা 300 টাকা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযূষ হাজরিকা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল পোড়ালো শিলচর যুব কংগ্রেস। বিহারের জন্য বাজেটে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু শিলচরের গত বন্যা এবং শিববাড়ির ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই অভিযোগ যুব কংগ্রেস কর্মীদের। পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে চলে ঠেলাধাক্কা। 2022 সালের শিলচরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের কোনো ধরনের সাহায্য এখনো পর্যন্ত দেয়নি সরকার। এছাড়াও শিলচর তারাপুর শিববাড়ি রোডে বিকল্প সড়কের কাজে এখনো হাত দেওয়া হয়নি। এসবের প্রতিবাদে আজ শহরে এক প্রতিবাদ মিছিল বের করে যুব কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সরকার বিরোধী নানা স্লোগানে শহর কাঁপিয়ে তোলেন যুব কংগ্রেসীরা। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলচর যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, আনসার হোসেন বরলস্কর, শাহিদ আনোয়ার, চন্দন মজুমদার প্রমুখ। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা 3টে কুশপুতুল দাহ করি। আজকে প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি। কারণ আমরা দেখেছি বিগত বাজেটে, 2 দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন ঘন 2বার দেখতে পাই আমরা আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি, হিন্দু, মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। উনার এই বক্তব্যর 10 দিন না, উনার বক্তব্যের পর 10 দিন তো দূরের কথা, উনি আরও 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। 15 আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ পূরণ হবে, কিন্তু প্রত্যেক স্কুলে দেওয়া হবে না প্রধান শিক্ষক। 100 বা তার বেশি পড়ুয়া থাকা স্কুলে দেওয়া হবে প্রধান শিক্ষক। আজ হাইলাকান্দিতে রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মেলনের দ্বিবার্ষিক অধিবেশনে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন পেগু। অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনৰ তেওঁলোকৰ মহাৰজত জয়ন্তী বৰ্ষৰ লগতে 44তম ৰাজ্যিক অধিৱেশনত মই আজি অংশগ্ৰহণ কৰোঁ আৰু তেওঁলোকক জনাওঁ ইতিমধ্যে আমি প্ৰধান শিক্ষকৰ পদ প্ৰাথমিক বিদ্যালয়ত আমি সৃষ্টি কৰাৰ কাৰণে আগবাঢ়িছোঁ, কিন্তু সকলো প্ৰাথমিক বিদ্যালয়ত প্ৰধান শিক্ষকৰ পদ সৃষ্টি নহয়। যিবিলাক প্ৰাথমিক বিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 100 বা ততোধিক আছে, সেই বিদ্যালয়বিলাকত প্ৰধান শিক্ষকৰ পদ সৃষ্টি হ'ব। ইয়াত প্ৰয়োজনীয় অনুমোদন আমি লাভ কৰিছোঁ। গতিকে 15 আগষ্টৰ ভিতৰত মই কামখিনি সম্পূৰ্ণ কৰাৰ, অৰ্থাৎ পদ সৃষ্টি কৰাৰ কামখিনি সম্পূৰ্ণ কৰাৰ চেষ্টা কৰিছোঁ। শিক্ষা বিভাগে এটা নটিফিকেশ্যন দি জনাইছিল যে প্ৰায় 68,000 এনেকুৱা ছাত্ৰ আছে যিজনে শিক্ষা হেতু ধৰা পৰিছে যে একদিনৰ স্কুলত অহা নাই। এইটোত কি হৈছে? মই এতিয়া যিহেতু 1 তাৰিখে স্কুল খুলিব,
1 তাৰিখে স্কুল খোলাৰ পাছত আমি সবিশেষ তথ্য আৰু লাভ কৰিম যে তাৰে ভিতৰত কিমানে আকৌ এটেণ্ডেঞ্চ দিব বা দিছে নে এই স্কুলখিনি তেওঁলোক মানে সঁচাকৈ নাই। যদি নাই তেনেহ'লে তেওঁলোকৰ প্ৰফাইলখিনি ডিএক্টিভেট কৰা যাব। আৰু কি নতুন বস্তু শিক্ষা বিভাগে আনিবলৈ বিচাৰিছে যাতে শিক্ষক আৰু ছাত্ৰসকলৰ যি ৰেচনেলাইজেশ্যন আছে এইটো এতিয়াও ঠিক নহয় অসমত? চাওক, আমি প্ৰথমটো হ'ল যে এটা বিদ্যালয় ৰেচনেলাইজেশ্যন, সেইটোৰ কাৰণে এটা শিক্ষা ক্ষেত্ৰ বুলি আঁচনি লৈ বিদ্যালয়ৰ এমালগেমেশ্যন মাৰ্জাৰৰ প্ৰক্ৰিয়া চলি আছে আৰু ইয়াত মই অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ সহযোগিতা বিচাৰিছোঁ। বিদ্যালয় ৰেচনেলাইজেশ্যনৰ পাছত প্ৰয়োজনীয় পদক্ষেপটো হ'ল যে শিক্ষকৰ ৰেচনেলাইজেশ্যন। বহু শিক্ষানুষ্ঠানত প্ৰয়োজনতকৈ অধিক শিক্ষক আছে, কিন্তু বহু বিদ্যালয়ত প্ৰয়োজনীয় শিক্ষক নাই। হাইলাকান্দি জিলাৰে বৰ্ডাৰ এৰিয়াৰ স্কুলবিলাকত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা বহুত বেছি, কিন্তু প্ৰয়োজনীয় শিক্ষক শিক্ষয়িত্ৰী নাই। এইটো কেনেধৰণে দিব পৰা যায় তাৰ কাৰণে এটা ৰেচনেলাইজেশ্যনৰ OM হৈছে আৰু সেইটো কাৰ্যকৰী কৰাৰ ক্ষেত্ৰতো মই শিক্ষক সন্মিলনীৰ সহায় সহযোগিতা বিচাৰিছোঁ। শিলচর শহরের রাস্তা সংস্কারের দাবি জানিয়ে NHIDL এর ডেপুটি ম্যানেজারের হাতে স্মারকপত্র দিল ইউনিফাইড ফোরাম। তারা পুজোর আগে ক্যাপিটাল রাঙ্গিরখাড়ির রাস্তা সংস্কারের দাবি জানান। ফোরামের প্রতিনিধি দলে ছিলেন অরিন্দম দত্ত। তিনি জানান, ডেপুটি ম্যানেজার বলেছেন ড্রেনের সমস্যা থাকায় রাস্তা সংস্কারে বাধা হচ্ছে। ইউনিফাইড ফোরাম থেকে আমরা সদস্যরা এসেছিলাম যে ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্ট অবধি রাস্তার যে দুর্দশা, সেটার জন্য মানুষ যে দৈনন্দিন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে, যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এবং রাস্তার কাজটা কেন ধরা হচ্ছে না, রিপেয়ারিং কেন হচ্ছে না, আপগ্রেডেশন কেন হচ্ছে না, সেটা জানার জন্যে আমরা এসেছিলাম এবং ওনার সাথে আমরা থরলি 40 মিনিট ডিসকাশন হয়েছে। তো ডিসকাশন আমরা জানতে পারলাম যে ডিপিআর লাস্ট 11 জুলাই আরও রিজনাল অফিসে সাবমিট হয়েছে, কিন্তু এখনও অবধি ডিপিআরটা অ্যাপ্রুভ হয়নি এবং ডিপিআর আরও রিজনাল অফিসে অ্যাপ্রুভ হওয়ার পরে মিনিস্ট্রিতে যাবে, মিনিস্ট্রিতে গিয়ে ডিপিআরটা স্যাংশন হবে। ক্যাপিটাল থেকে নিয়ে রাঙ্গিরখাড়ি অবধি স্যাংশন হয়েছে 3,82 লক্ষ টাকা। আর আরেকটা স্যাংশন হচ্ছে রংপুর থেকে নিয়ে ISBT অবধি, সেটা হচ্ছে মোটামুটি 5 কোটি টাকা। আর 23 করোড় স্যাংশন হয়েছে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে নিয়ে সোনাবাড়ি ঘাট অবধি। এই 3টা স্ল্যাব অলরেডি ডিপিআর জমা হয়ে গেছে গভর্নমেন্ট থেকে। এটা মানে ভার্বাল স্যাংশন মোটামুটি ডান, টেন্ডার হবে, ওটা কাজ স্টার্ট হবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে টেন্ডার প্রসেস দুর্গাপূজাটা চলে আসে, তো শিলচর শহরের মানুষের দুর্গাপূজাটা কী হবে, এই রাস্তার ভোগান্তিতে পূজা বরবাদ হয়ে যাবে। তো উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে বিফোর দুর্গাপূজা এনি হাউ ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে হোলি ক্রস অবধি উনি যেরকম হোক শেষ করবেন, টেন্ডার করাবেন, মানে রিজনাল অফিস থেকে অ্যাপ্রুভেল আসার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট টেন্ডার করাবেন। বরযাত্রাপুর লস্কর বাজারের কাছে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষে পেলেন বাংলাদেশি যুবক মোহাম্মদ রাজীব শেখ। 8 দিন আগে বাংলাদেশের পাবনা জেলার কাচুরি গ্রাম থেকে রাজীব এবং তার বন্ধু আলীকে অপহরণ করে ভারতে নিয়ে আসে অপহরণকারীরা। আজ রাজীব লাফ দিয়ে এদের হাত থেকে বাঁচলেও তার বন্ধু এখনো এদের কবজায়। আরিফ নামের বাংলাদেশের এক বন্ধু তাকে অপহরণ করেছিল বলে জানায় রাজীব। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081।
আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। টাকা না দিলে প্রকল্প থেকে পানীয় জল দেওয়া হবে না। একটি পরিবারকে এমনই পানীয় জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে। ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা দেখা দেয় এলাকায়। পানীয় জল থেকে বঞ্চিত পরিবারের অভিযোগ, টাকা না দিলে তাদের জল দেওয়া হচ্ছে না প্রকল্প থেকে। জমিদাতা মতিবুর রহমান লস্করের ছেলে মজিবুর রহমান প্রকল্পটির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে বঞ্চিত পরিবারটি। গতকাল এ নিয়ে উত্তেজনা দেখা দেয় এলাকায়। নমস্কার, আমরা হেমন্ত বিশ্ব শর্মারে কইয়ার যে আমরা জল জীবনের জল পাই না, আমরা জলের একটা লাইন করিয়া দিতা যে আমরা জল বাড়িতে কিয়া জল পাই হিসাবে একটা লাইন করিয়া দিতা। উত্তর কৃষ্ণপুর পার্ট 2 প্রেসিডেন্সি জুনিয়র কলেজের কিনারে মানে জলের পিয়েছি। এইখানে আমরা মানে সরকারে দিয়া দিছে, আমরা সবে জল পাইতাম, জল খাইতাম, আমরা জলের কষ্ট। এখন এখানে আমরা জল দিই না, একটা মাগনা জল নাই, টাকা দিলে জল নিবাই, আর নাইলে নকেও আইয়া মানে ডুব পায় না বেড়ার ভিতরে। ওরকম আমরা অত্যাচারি করে না, কারণ আমরা জল পাই আর না। মজিবুর রহমান লস্কর। বাবার নাম তার জায়গার মাঝে দেওয়া হয়েছে মতিবুর রহমান লস্কর, মানে মতিবুর রহমান লস্করের ছেলে মজিবুর রহমান লস্কর। এরা সোনাবাড়ীঘাট জিপিতে প্রকৃত সুবিধে প্রাপকরা প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হচ্ছেন, এমনই অভিযোগ তুলেছেন সোনাবাড়ীঘাট জিপির 6 নম্বর গ্রুপের ধনেহরি গ্রামের বাসিন্দারা। এদিন বঞ্চিতরা অভিযোগ করে বলেন, এলাকায় অনেকেরই বাঁশবেতের বসতঘর থাকার পরও প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে প্রকৃত সুবিধে প্রাপকরা বঞ্চিত হচ্ছেন, আর অন্যদিকে অনেকেই একাধিকবার ঘর পেয়েছেন। তারা এ নিয়ে প্রশাসন এবং সুনাইর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইদানিং মুহূর্তে একটা লিস্ট আউট হয়েছে, এখানে আস্থা গাঁওর সবর নাম আছে। আমি আমার বয়স 64 হয়ে গেছে, আমার 3টা পরিবারের কোনো নাম হয় না। এলকুতে যে বড়রার নাম, আমি মরবার উপক্রম ইন্দিরা আবাস পাইছি না। কেসি লোন 3টা লইয়া গড় তুয়াকতান করছি। আমার ছোটো ভাইকে মরবার উপক্রম কয়টা নাম উঠে, নামটা কাটিয়ে যায়। এর লাগে আমার যুবক ভাই আইনতরে কইছি আমরা একটা প্রতিবাদ করি। এই প্রতিবাদ যদি সংশোধন হয় না, MLA সাহেবরে কইতাম এখানে 40 কিলো আঁকা এক একজনের মাঝে 3টা গছ এনে এটা পর্যালোচনা করেন আপনারা। এটা গরিব মানুষ যারা বাদ পড়ে গেছে তারা লিস্টগুলাকে গ্রান্ট করুন, মঞ্জুর করুন। আপনারা প্র্যাকটিক্যালি দেখুন, যারা একবারে পাইছে না গড়, একটা বার এই বেনিফিশিয়ারিটা পাও, বুঝছেন নি। আর যারা এই রকম লিস্ট করে বা ইয়ে করে, এটা আমরা জানি না কে খারা করে, কোন স্বার্থে করে, কোনো দুশ্মনী করেন না বাসার কাম করে, এটা আমরা জানি না। যখন এরে একটা পঞ্চায়েত ধনীগুলো 3বার করে পঞ্চায়েত, তার কাছে হিন্দু মানুষ আরো বেশ, তার কাছে কোনো তারতম্য নাই। আমার গ্রামও একটা পঞ্চায়েত একটা মেম্বার একবার দিতে পারে না। আমরা আজকে সব একত্রিত হওয়ার মেইন উদ্দেশ্য হলো 2018 ইংরেজি আবাস যোজনার একটি লিস্ট এখন বর্তমানে আউট হয়েছে। এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি।
সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবাড়িঘাট জিপির দনহরি প্রথম খণ্ডের 6 নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষের কাজকর্ম করে, তারপরে তার প্রাণটা বাঁচায়, কিন্তু তার কোনো এই লিস্টে নাম নাই। আমরা কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরা জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে, কারা করছে আমরা জানি না। এখন আমি সম্মানিত সোনাইর বিধায়ক জিআরএস, সোনাই বিডিও, ডিসি স্যার, সেক্রেটারি, ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলায় যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয়। কলেজে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে আজ করিমগঞ্জে ফের প্রতিবাদে নামলেন পড়ুয়ারা। এনএসইউআর নেতৃত্বে এদিন অফিস পাড়া কাঁপিয়ে তুললেন পড়ুয়ারা। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন এনএসইউআর শুভজিৎ চক্রবর্তী, সোনু দাস, করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের ভিপি জিএস সহ অন্যান্যরা। আপনারা সবাই অবগত আছেন, আমরা আগামী দিনে বিগত দিনে আমরা ধর্নায় বসেছিলাম পরশুদিন, এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন এবং আমাদের মানে আমার সংগঠনের সিনিয়র লিডাররাও এসেছিলেন। এসে আমাদেরকে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আশ্বাস দিয়েছিলেন, 48 ঘন্টা টাইম নিয়েছিলেন আমাদের কাছ থেকে যে আমাদেরকে জানানো হবে বা স্টুডেন্টদের ফিস কমানো হবে। কিন্তু আমরা ডিস্ট্রিক্ট অথরিটি থেকে কোনোই আমরা আশ্বাস পাইনি, কোনো কিছুই পাইনি। তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে আবার অন্বেষণে আমরা ধর্নায় বসেছি। ঘটনা হলো, দেখুন যেভাবে স্টুডেন্টদের ফিস বৃদ্ধি হয়েছে, 3000 টাকা, 4000 টাকা, কোনো সেমে 6000 টাকা, প্রাইভেট সেমগুলোতে 6000 টাকা, 7000 টাকাও বৃদ্ধি হয়েছে। আজকে দেখুন একটা গরিব স্টুডেন্ট যাদের ফ্যামিলি 3000 4000 টাকায় চলে, এবং ধিক্কার জানাই সেই মানসিকতার। আজকে শুনলাম যে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব হাইলাকান্দি দিয়ে আসছেন, শিলচরে আসছেন, কিন্তু ধিক্কার জানাই করিমগঞ্জের সেই মেরুদণ্ডহীন শাসক দলের সেই মেরুদণ্ডহীন সিঙ্গি মাছ ভাইদেরকে। তাদের এতই মেরুদণ্ডহীন, তারা সেই আজকে যে তাদের জেলায় তাদের এত ভোট দিয়ে তাদের এমপি বানানো হয়েছে, এমএলএ বানানো হয়েছে, কিন্তু তারা একটাবার তাদের যে জেলার ছেলেমেয়েদের কথা ভাবছেন না। তারা একবারও শিক্ষামন্ত্রীকে সেই কথাগুলো বলার তাদের সাহস নাই। এদুরক তারা স্পাইনলেস। তারা কেউ মন্ত্রী নিয়ে ব্যস্ত, কেউ কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত, কেউ গাড়ি কিনবেন, কেউ বাড়ি কিনবেন, কেউ জায়গা কিনবেন, কেউ প্রেসিডেন্ট চলে যেতে পারে, সেগুলি নিয়ে তারা ব্যস্ত। পুলিশের গুলিতে 3 মার্চ যুবকের মৃত্যু সঠিক তদন্ত এবং ন্যায় বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলো তাদের পরিবারগুলোর পক্ষ থেকে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আর এই পিটিশন দায়ের করার পর পুনরাদেশ না দেওয়া পর্যন্ত 3 মার্চ যুবকের লাশ শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বজরং দলের তৎপরতায় ধলাই থেকে গ্রেফতার করা হলো ধর্ষণকাণ্ডের এক অভিযুক্তকে। ধৃতের নাম মিন্টু দাস। গত 13 জুলাই ধলাইয়ের এক যুবতীকে ধর্ষণ করার পাশাপাশি প্রচণ্ড প্রহার করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় অভিযুক্ত মিন্টু। ঘটনার খবর পেয়ে তৎপর হন স্থানীয় বজরং দলের কার্যকর্তারা। বজরং দলের অমলেন্দু দাস সহ অন্যান্য কার্যকর্তাদের নিয়ে ধলাই থানায় মামলা করেন যুবতীর পরিবারের লোকেরা। পুলিশ তদন্তের নামলেও পলাতক মিন্টুর কোনো হদিশ পাচ্ছিল না। গতকাল সোনাইর গোবিন্দপুরের এক বাড়ি থেকে মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত মিন্টুকে এনকাউন্টারের দাবি তুলেছেন অনেকেই। গত 13 জুলাই বাগা খাসপুর নিবাসী মিন্টু দাস বলে এক বিবাহিত পুরুষ, যার 2টা বাচ্চা রয়েছে এবং বউ থাকা অবস্থায়, আর সে গজালঘাট নিবাসী রায় পদবীর একটা মেয়েকে জোর জবরদস্তি বলৎকার করেছে এবং ওকে প্রাণে মারার চেষ্টা করেছে। মেয়েটার সমস্ত শরীরে রক্ত ছিল, যা পুলিশ ধলাই থানা দেখেছে। এমন কন্ডিশন করেছে যা বলার কোনো ভাষা নেই। আজকে আমরা ওকে পকড়া করেছি। আমার সোনাই থানার কনস্টেবল, আমার সোনাই থানার ওসি কনস্টেবল দিয়েছেন, এবং আমার বজরং দলের 2 কার্যকর্তা আমার পাশে রয়েছেন, ওনারা সাথে ছিলেন এবং কাদায় লেটপেট অবস্থায় রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা এবং আমি সহ ওই ছেলেটাকে পকড়াও করেছি। আমরা দেখেছি এরকম কাণ্ড আমার জীবনের প্রথম দেখেছি। কারণ একটা মেয়েকে প্রাণে মারা, রক্তাক্ত অবস্থায় রাখা, তারপর তাকে রেপ করা। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসন, আমার এসপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এই ছেলেটাকে কোনো ধরনের যাতে মাফ করেন না। আমরা সমস্ত জনগণ আমরা পাশে আছি, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়। এই জন্য আমি যখন সোনাইতে বিগত 4 দিন থেকে
গাড়ি নিয়ে ঘোরাফেরা করছি ওকে ধরার জন্য, এবং পুলিশও সাথে রয়েছেন। আমরা দেখেছি মুসলমান সমাজেরও অনেক লোক আমাকে সাহায্য করতে এগিয়ে এসছেন। 13 জুলাই আমাদের ঘরে একটা মেয়ে, আমার দেওরের মেয়ে ছিল, তার মা হারা হয়ে একটা ছেলে সন্ধ্যা 6:30টার সময় আসিয়া দরজা লাথি মেরে ভাঙ্গিয়া তার মুখ চাপা দিয়ে ধরে নানান উপযোগ করে মার দৌড় করে, এরপরে বিছনার মধ্যে ফেলাইয়া নানান উপসর্গ করে, এরপরে এরকম করে রক্তাক্ত অবস্থায় কোনো প্রকারে তার প্রাণ নিয়ে আমাদের ঘরে আসিয়া সেন্সলেস অবস্থায়। তখনই আমি আমাদের দাদা যে বজরং দলের ওরাকে আমি ফোন করেছি, ওরা সাথে সাথে ওনারা বলেছে যে তুমি দোলাই থানায় অতি সত্য নিয়ে আসো। তখন আমার বিটিভির সেক্রেটারি তার সবের সঙ্গে নিয়ে আমি দোলাই থানায় আইছি। তারপরে তারারে দেখি আমরা ওসি স্যারে খুব করিয়া সঙ্গে সঙ্গে তারা পুলিশ ফাটাইছে, আমাদের দাদারা বজরং দলের দাদারাও গেছে, আর গ্রামের লোক ফাটাইছে, কিন্তু গিয়া তারা সঙ্গে সঙ্গে তারে খাইছে। অনেক কষ্টের ফলে আজকে তারা সফল হয়েছে। এর লাগে আমি দাদা তারে কি বলিয়া ধন্যবাদ দিব যে আমার বাসায় এটা প্রকাশ করে বা ওসি স্যার দে বা অন্যান্যরাও আমারও কোনো সময় থানা তাইছি, তারার কাছে গেছি, কোনো সময়ও উল্টাপাল্টা কথা হয়েছে। ওটা মেয়ে মানুষ তো আমরা খুব কষ্টে আসলো, না খাই না ঘুমাই মেয়েটার লাগে, এখনো মেয়েটা অসুস্থ আছে। বিদ্যুৎ সমস্যার সমাধানে ট্রান্সফরমার বসানো একান্ত জরুরি, কিন্তু তাই বলে তার বাড়ির সামনে রাস্তায় ট্রান্সফরমার বসাতে আপত্তি করলেন কালাইনের প্রাক্তন শিক্ষক তথা বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্ত সহসভাপতি পরেশ চন্দ্র পাল। আজ এ নিয়ে এক সাংবাদিক বৈঠকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি। কিছুদিন থেকে একটা আমাদের এই যে কালাইনের পার্শ্ববর্তী ফিল্ডের কিনারে যে একটা রাস্তা আছে, এই রাস্তায় যারা আমরা বসবাস করি উভয় সম্প্রদায়ের মানুষ, আমাদের এখানে অনেক কারেন্টের প্রবলেম ছিল, মানে ভোল্টেজ প্রবলেম থাকায় আমরা আবেদন করি একটা ট্রান্সফরমার এখানে এসেছে। ইলেকট্রিসিটি বোর্ড থেকে জানার পর এটা নিয়ে কোথায় বসবে তা নিয়ে অনেক ভাবনা চিন্তা করা হয়েছে, বৈঠক করিয়া দু একটা জায়গাও ঠিক করা হয়েছিল। পরবর্তীতে এই জায়গাগুলায় সিদ্ধান্ত না হয় বিগত 8 তারিখ এইখানে এই যারা কাজ করবে তারা খুঁটি টুটি নিয়ে এখানে আসার পর আমরা একটা জায়গা ঠিক করেছিলাম। পরে ওই জায়গার মালিক এটা অস্বীকার করায় অন্যত্র জায়গা খোঁজার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই ঘটনায় পরে প্রপার জায়গা না পাওয়ায় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত না হয় কিছু কথাবার্তা কাটাকাটি হয়েছিল, এবং এই ঘটনাকে সমাপ্ত করার জন্য এখানে যারা বিশিষ্ট নাগরিক ছিলেন, কানাড় অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার পাড়ার মই মুরব্বিয়া, তাদের উপস্থিতিতে আমার বাসায় 11 তারিখ একটা বৈঠক হয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মতিক্রমে যে ট্রান্সফরমার এই লাইনে একটা প্রপার জায়গায় বসানো হবে, একটা সেইফের জায়গায়, এবং এরপর 1 সপ্তাহ যতদিন লাগে খুঁটি লাগলেও দেওয়া হবে প্রপার জায়গাতে বসানোর জন্য। এটা আমার বাসার সামনে না বসানোর জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখনও পর্যন্ত এই ট্রান্সফরমারটা কোথায় বসবে কোথায় না কোনো রকম সিদ্ধান্ত উপনীত হওয়া যায় নাই। কিন্তু এই লাইনে একটা ট্রান্সফরমার খুবই দরকার, যে কোনো একটা প্রপার জায়গায় বসাইলে এটা আমার সহযোগিতা থাকবে এবং সবাই আমরা যারা এখানে বসবাস করছি সবাই উপকৃত হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কুলিয়াঙে ধস, ফের বন্ধ শিলচর গুয়াহাটি রাস্তা। শিলচর পুরসভার মাশুল বৃদ্ধির প্রতিবাদে সোমবার ধর্ণা, দোকান বন্ধ রেখে প্রতিবাদী কর্মসূচি ব্যবসায়ীদের। বাজেটে বিহারকে গুরুত্ব, শিলচরকে নয়, হিমন্ত, নীতিশ এবং পীযূষের কুশপুতুল পোড়াল যুব কংগ্রেস। আগস্টের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের পদ পূরণ হবে বললেন শিক্ষামন্ত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।